দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ 2025-এর WBCS অর্থাৎ নতুন প্যাটার্নে যে WBCS হতে যাচ্ছে 2025 থেকে, যার সম্ভাবনা আমরা আগেই শুনেছিলাম, আগেই জেনেছিলাম, তার সিলেবাস প্রকাশ করেছে পিএসসি অফিসিয়ালভাবে। এ নিয়ে চারদিকে একটা হইচই রয়েছে, একটা উদ্দামতা রয়েছে, কিন্তু আমি খানিকটা আয়না দেখানোর জন্য আজকের এই ভিডিওটা দিচ্ছি। আমি জানি না অন্ধের দেশে আয়না দেখাচ্ছি কিনা, নাকি সঠিক মানুষজনকে দেখাচ্ছি, কিন্তু কিছু কঠোর বাস্তব তোমাদের সামনে তুলে ধরার জন্য, কিছু অপ্রিয় কথা, কিছু অপ্রিয় সত্য, কিছু তিক্ত সত্য তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটা। সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু সেটা ভিডিওর শেষে। ভিডিওর শুরুতে সিলেবাস নিয়ে আমি প্রথমেই সিলেবাস নিয়ে ডিসকাস করতে পারতাম, তাতে করে সবার হয়তো সুবিধা হতো, যারা এই পরীক্ষা দেবে তাদের জন্য হয়তো সুবিধা হতো, কিন্তু আমি সিলেবাস নিয়ে আগে ডিসকাস করতে চাই না। প্রথম অংশটা শোনার পরে যাদের মনে হবে যে, এবং অবশ্যই যারা যারা বিজ্ঞ মানুষ, এই বিষয়ে যারা অভিজ্ঞ মানুষ, তাদের মতামত গ্রহণ করে তার সাথে নিজের মতামত যাচাই করে যাদের মনে হবে যে WBCS 2025 বা তৎপরবর্তী যে WBCSগুলো সেগুলো দেওয়ার জন্য আমি উপযুক্ত এবং আমি তৈরি, তাদের জন্য অবশ্যই সিলেবাসটুকু। তার আগে কয়েকটা কথা, যারা WBCS এর সাথে মোটামুটি পরিচিত, যারা অন্তত কয়েক বছর ধরে WBCS দিচ্ছে বা না দিলেও বিষয়টার সাথে, সিলেবাসের সাথে, প্যাটার্নের সাথে, প্যাটার্ন মানে শুধু সিলেবাসের প্যাটার্ন বা পরীক্ষার প্যাটার্ন নয়, তার সাথে পরীক্ষা নেওয়া, রেজাল্ট বের করা, এই সমগ্র বিষয়টার একটা সার্বিক প্যাটার্ন হয়। এই পুরো বিষয়টা সম্বন্ধে যারা অবগত, তারা মোটামুটি জানে যে 2022-এর WBCS, একটু কল্পনা করো, এটা কত সাল চলছে? 2025-এর প্রায় মাঝামাঝি আমরা পৌঁছাতে চলেছি। 3 বছর আগের 2022-এর WBCS, তার এখনো পর্যন্ত গ্রুপ এ এবং বির ইন্টারভিউ কমপ্লিট হয়নি, ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট হয়নি। তার রেজাল্ট বেরোবে। গ্রুপ সি এবং ডি, তাদের ইন্টারভিউর জন্য যে প্যানেল সেটা প্রকাশিত হবে, ইন্টারভিউ হবে, তার রেজাল্ট বেরোবে। 2023-এর WBCS মেইনস হয়েছে, রেজাল্টের দেখা নেই, তার ইন্টারভিউ, গ্রুপ এ বির রেজাল্ট, গ্রুপ সি ডির ইন্টারভিউ, রেজাল্ট। 2024-এর যে WBCS, তার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আমরা 24-এর শেষে পেয়েছি। ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট এখনও প্রকাশিত হয়নি। তার কারণ আমরা জানি যে এখানে একটা শিখণ্ডীর মতো ওবিসি কেস দাঁড়িয়ে রয়েছে বা দাঁড় করানো হয়েছে, যে কারণে এখনও পর্যন্ত WBCS 2024, যেটা আমাদের পুরনো প্যাটার্নেই হবে, MCQ ধাঁচেই হবে, তার এখনও পর্যন্ত ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়নি। যেদিন প্রকাশিত হওয়ার কথা ছিল, ফর্ম ফিল আপের যে সময় হওয়ার কথা ছিল, পিএসসি দ্বারা প্রকাশিত যে ক্যালেন্ডার সেখানে, তা পেরিয়ে গেছে। সেপ্টেম্বর মাসে প্রিলিমিনারি হওয়ার কথা ছিল, আমরা জানি হবে না। যদি যদি মিরাকল না ঘটে, যদি তেমন কিছু মিরাকল না ঘটে, তাহলে সম্ভব নয় খুব একটা। তার কারণ অলরেডি নোটিফিকেশান বেরোনোর এবং সেই নোটিফিকেশান অনুযায়ী ফর্ম ফিল আপ করার যে সময়, নির্দিষ্ট যে সময়সীমা, সেটা অলরেডি অতিক্রান্ত, বা সেই যে ডেটটা সেটা পেরিয়ে গেছে। অতএব যে সময় প্রিলিমিনারি হওয়ার কথা সে সময় হচ্ছে না, এ ব্যাপারে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। তাহলে ভেবে দেখো, WBCS 2025-এর সিলেবাস প্রকাশিত হওয়ার কারণ কি? যাতে করে যারা এই পরীক্ষাটা দেবে তারা এখন থেকে প্রস্তুতি নিতে পারে। সিলেবাস যদি তোমরা দেখে থাকো, একটা 10 পাতার মাত্র PDF, যদি পড়ে থাকো, বিভিন্ন চ্যানেল খুঁজে খুঁজে সিলেবাস সংক্রান্ত ভিডিও এক্সপ্লেন করে দেওয়া হচ্ছে, ইত্যাদি বিষয় গুলো হয় দেখেছো, অথবা সেটা না দেখে থাকলে নিজে সিলেবাস পর্যালোচনা করে দেখেছো, তাহলে দেখবে যে সিলেবাসটা পর্বত সম, পাহাড় প্রমাণ একটা সিলেবাস। এবং এই সিলেবাস যাদের এই সিলেবাস সম্বন্ধে খুব একটা ধারণা নেই, যারা এই সিলেবাসে কখনো পড়াশোনা করেনি, তাদের এই জিনিসটা কভার করতে, অন্ততপক্ষে পুরো সিলেবাস শেষ করতে, লেখা প্র্যাকটিস করতে, আমরা জানি যে আগে শুধুমাত্র আমাদের বাংলায়, ইংরেজি এবং অপশনাল পেপারে লিখতে হতো, মানে কনভেনশনাল মেথডে ছিল, বাদ বাকি সব MCQ ছিল। এখন সবটা কনভেনশনাল মেথডে, আনসার রাইটিং প্র্যাকটিস করা, নোটস বানানো, এই সমস্ত বিষয়গুলো করে উঠতে পুরো, এবং তার সঙ্গে আমরা যে শুধুমাত্র যে ভাববো যে আগে তো ইতিহাস, ভূগোল করতাম, পলিটিক্যাল ইকোনমি করতাম, সেগুলো এখন ডেসক্রিপটিভ প্যাটার্নে করছি না, তার সঙ্গে আরও কিছু এক্সট্রা বিষয় যুক্ত হচ্ছে, সেগুলো আমরা পরে আলোচনার মধ্যে আসছি। তার আগে যেটা বলার, যে এই যে একটা সম্পূর্ণ নতুন দিগন্ত, যার আগা পাশতলা সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই সেভাবে, এরকম একটা সমুদ্র যার কিনারা দেখা যাচ্ছে না, সেখানে এখনো অবধি আমরা পাও ভেজাইনি, সেই সমুদ্রে ঝাঁপ দিয়ে সাঁতার শিখতে হবে। অতএব এটা খুব কম করে হলেও 1.5 থেকে 2 বছর সময় লাগা উচিত। আমি বারবার বলি যে এই ভিডিও যারা এক্সট্রাঅর্ডিনারি, যারা ভীষণভাবে মেরিটোরিয়াস, তাদের জন্য নয়। আমার মতো যারা মধ্যমেধার,
বা মাঝারি মানের তাদের জন্য। সুতরাং এরকম একজন পরীক্ষার্থীর পক্ষে বা অ্যাসপিরেন্টের পক্ষে 1.5 থেকে 2 বছর সময়কালের কমে, এবং এই 1.5 থেকে 2 বছরের ডেডিকেটেড 1.5 থেকে 2 বছর, ওই 1.5 থেকে 2 বছরের মধ্যে আমি পুলিশের পরীক্ষা এলে প্রিপারেশন করলাম, সিজিএল এলে তার জন্য একটু প্রিপারেশন করলাম, অমুক পরীক্ষা এলে তার জন্য একটু পড়ে নিলাম, এসব নয়। 1.5 থেকে 2 বছরের কন্টিনিউয়াস প্রিপারেশন, ডেডিকেটেড প্রিপারেশন যদি হয়, তাহলে এরকম একটা পরীক্ষা দেওয়ার জন্য মোটামুটি সম্পূর্ণভাবে তৈরি হওয়া যাবে বলে আমার মনে হয়। সে কারণে এতটা আগে থেকে সিলেবাসটা প্রকাশ করা হয়েছে। এবার এই যে প্যাটার্নের কথা বললাম, পরীক্ষা নেওয়া, রেজাল্ট বের করা, এই যে প্যাটার্নের কথা বললাম, এই প্যাটার্ন আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে 22 এখনো কমপ্লিট হয়নি। পাইপলাইনে কি আছে? 23, 24, তারপরে 25। অতএব একটা নতুন কোনো সংবাদ আসলে বা পিএসসির ওয়েবসাইটে একটা নতুন কিছু প্রকাশিত হলে যে উদ্দামতা দেখা যায়, যে ঝড় ঝঞ্ঝা দেখা যায় চারদিকে, তাতে সামিল হওয়ার আগে আমি বলবো একটু প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করো। নিজের প্রিপারেশন, এটা সম্পূর্ণ তোমার প্রিপারেশন, এবং এই প্রিপারেশনটা তো এমন নয় যে আমি মাধ্যমিক দিলাম, আমার ভালো রেজাল্ট হলেও হয়তো আমি ভালো স্ট্রিমে চান্স পাবো, খারাপ রেজাল্ট হলে হয়তো আমি সেই স্ট্রিমে, আমার কাঙ্ক্ষিত স্ট্রিমে হয়তো চান্স পাবো না, আমাকে অন্য কোনো স্কুলে বা অন্য কোনো জায়গায় পড়তে হবে। এই বিষয়টা তো সেরকম নয়। এটা তোমার সারা জীবনের অর্জনের গল্প, উপার্জনের গল্প, রুজি রুটির গল্প। অতএব এখানে সিদ্ধান্ত নিতে হবে, এখানে এই সিদ্ধান্ত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে স্ট্রিম চুজ করার মতো সিদ্ধান্ত নয়। এই সিদ্ধান্ত হচ্ছে তোমার জীবনের সিদ্ধান্ত, তোমার জীবনের গতিপথ কী হবে সেই সিদ্ধান্ত। সুতরাং সেই সিদ্ধান্ত নেওয়ার আগে, যে হাওয়া বইছে সেই হাওয়ায় গা ভাসিয়ে দেওয়ার আগে একটু প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করো। এবং এই বিষয়টা নিয়ে কিছু কথা বলার জন্যই আমার আজকের এই ভিডিও। এবং এই বিষয়টা দেখে কারণ মনে হতে পারে যে ভীষণভাবে ডিমোটিভেটিং। যদি মনে হয় আমার কিছু করার নেই, যে বললাম কিছু তিক্ত সত্য বলার জন্য ভিডিও, ডিমোটিভেটিং মনে হতে পারে যে আমি ডিসকারেজ করছি সবাইকে। যদি মনে হয় তাই, কেউ বলতেই পারো যে আপনি পাননি কখনো তাই আপনি এগুলো বলছেন, বলতে পারো, আমার তাতে কিছু এসে যায় না। ওই যে প্রথমে বললাম যে আয়না দেখানোর জন্য এই ভিডিওটা। তাহলে প্রথম কথা হলো, এই টাইম লাইনটাকে যদি লক্ষ্য করো, তাহলে এই 2025 WBCS সেটা অদূর ভবিষ্যতে হচ্ছে বলে খুব একটা ধারণা করা যায় না, যদি না, আবার বলছি, যদি না মিরাকেল হয়। এবং আরেকটা কথা যেটা বললাম, যে এটা হওয়ার ফলে যেটা হলো, ইউপিএসসির সাথে প্রায় একই রকমের সিলেবাস হলো। যারা ইউপিএসসি অ্যাসপিরেন্ট, যারা পশ্চিমবঙ্গে তো ইউপিএসসি অ্যাসপিরেন্ট নেই তা নয়, হয়তো সংখ্যায় কম পাচ্ছে, মানে ফাইনাল যে মেরিট লিস্ট ইউপিএসসি, সেখানে হয়তো খুব কম সংখ্যক, একদম নগণ্য কিছু ছেলে মেয়ে তারা সেখানে জায়গা পাচ্ছে, কিন্তু অ্যাসপিরেন্টের সংখ্যা তো কম নয়। এবং এই যে অ্যাসপিরেন্টরা যারা ডেডিকেটেড ওয়েতে ইউপিএসসির জন্য পড়াশোনা করতো, তারা 2025-এর যে WBCS প্রথমবার প্রায় ইউপিএসসির প্যাটার্নে যে WBCS হতে চলেছে, তাতে যে তারা অ্যাডভান্টেজ পাবে, এ নিয়ে কারোর দ্বিমত থাকার জায়গা নেই কারোর। সুতরাং এরকম একটা অ্যাটমসফিয়ারের মধ্যে হঠাৎ করে আমরা যারা কখনো পুলিশের পরীক্ষা হলে তার জন্য প্রিপারেশন করতাম, কখনো এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন করতাম, কখনো এটার জন্য, কখনো ওটার জন্য, তারা ওই একই রকমভাবে প্রিপারেশন চালিয়ে গিয়ে এই যে পরীক্ষার্থীরা যারা ডেডিকেটেড ওয়েতে ইউপিএসসির জন্য পড়াশোনা করতো, তাদের সাথে কম্পিটিশানে এঁটে উঠতে পারবো, ওই যে বললাম এক্সেপশনাল মেরিট না থাকলে সেটা সম্ভব বলে আমার মনে হয় না, যদি প্র্যাকটিক্যালি ভাবতে চাই। তাহলে আমাদের দায়িত্ব কি, বা আমাদের এই মুহূর্তে করণীয় কি? যাদের জন্য WBCSটাই সব, বা WBCSটাই ড্রিম, যাদের হাতে এখনও 2-3 বছর সময় রয়েছে, উপার্জনের তাগিদ খুব একটা নেই, 2-3 বছর বা অন্তত 3 থেকে 4 বছর সময় যাদের হাতে রয়েছে, খুব একটা তাগিদ নেই, যথেষ্ট বয়স রয়েছে, আমি ধীরে সুস্থে পড়াশোনা করতে পারবো, ডেডিকেশনটা সম্পূর্ণভাবে এই দিকে এবং ফোকাসটা সম্পূর্ণভাবে এই দিকে রেখে আমি পড়াশোনা করতে পারবো, তাদের জন্য আমার মনে হয় এখন থেকে পড়াশোনা শুরু করে দেওয়া উচিত। বাকিদের কথা বলছি, যাদের ক্ষেত্রে উপার্জনের তাগিদ রয়েছে, তাড়াতাড়ি একটা চাকরি পাওয়ার তাগিদ রয়েছে, তাদের জন্য আমার মনে হয় না এখনই সিলেবাস কি, তাতে কি রয়েছে, কোথায় পড়ানো হচ্ছে, কোন ইনস্টিটিউশন নতুন ব্যাচ শুরু করছে, কারা ভালো নোটস দিচ্ছে, কিভাবে পড়ব, স্ট্র্যাটেজি কি হবে, এই বিষয়গুলো নিয়ে এখন সময় নষ্ট করা উচিত বলে আমার মনে হয় না। পরিস্থিতি যা এই মুহূর্তে, তোমরা খুব ভালো করে অবগত যে পিএসসির যে দুটো পরীক্ষার ওপর বহু সংখ্যক হাজার হাজার ছেলেমেয়ে, বা বলা যায় লক্ষ লক্ষ ছেলেমেয়ে ফোকাস করেছিল, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ,
যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের মেন্স আগামী 1-2 মাসের মধ্যে সংগঠিত হওয়ার কথা ছিল, তাদের হচ্ছে না, সে বিষয়ে আমরা মোটামুটি নিশ্চিত। এবং একটা জিনিস যদি লক্ষ্য করো, যে পিএসসির একজন প্রাক্তন আধিকারিক, তিনি তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন পোস্টের কমেন্টে বিভিন্ন পরীক্ষার্থীদের উত্তর দেন এবং নিঃস্বার্থভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেন। তিনি বিভিন্ন সময় জানান যে রেজাল্ট আসতে দেরি হচ্ছে, কেন দেরি হচ্ছে, পরীক্ষা কবে হতে পারে, এই বিষয়গুলো তিনি জানানোর চেষ্টা করেন। কিন্তু অভূতপূর্বভাবে তার রিসেন্ট যে একদম সাম্প্রতিকতম যে একটি কমেন্টের স্ক্রিনশট খুব পরীক্ষার্থীদের মধ্যে চালাচালি হচ্ছে, তাতে উনি অভূতপূর্বভাবে একটি প্যারাগ্রাফ অ্যাড করেছেন একদম শেষে, যে কথাটি আমি বারবার বলে আসছি এবং আগের যে ভিডিওটা ছিল, যার নামটা ছিল ডিমোটিভেশনাল ভিডিও ফর কম্পিটিটিভ অ্যাসপিরেন্টস, সেখানে আমি বলার চেষ্টা করেছিলাম যে সামনে অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে, এনটিপিসি ইত্যাদি যা যা পরীক্ষা রয়েছে, সেগুলোর দিকে ফোকাস করো। এবং যার কথা আমরা আলোচনা করছি, আমাদের পিএসসির প্রাক্তন ডেপুটি সেক্রেটারি নীলাদ্রিবাবু, তিনিও একই কথা বলেছেন। অতএব পরিস্থিতি যার মুখে এখনো পর্যন্ত আমরা কখনো এই ধরনের কোনো কথা শুনতে পাইনি, যার পূর্ববর্তী কোনো কমেন্টে, কোনো স্ক্রিনশটে আমরা এই ধরনের কোনো বক্তব্য দেখতে পাইনি, তিনিও এই আর্জেন্সিটা ফিল করছেন এবং সবাইকে জানাচ্ছেন। অতএব এই সিচুয়েশনে দাঁড়িয়ে যাদের ক্ষেত্রে এসএসসি দেওয়ার বয়স রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো, সাব সিলেকশন কমিশনের পরীক্ষাগুলো দেওয়ার বয়স রয়েছে, আমার মনে হয় না তাদের এখন এই সমস্ত ভেবে সময় নষ্ট করার প্রয়োজন রয়েছে। আমি আবার বলছি, যাদের হাতে যথেষ্ট সময় রয়েছে, যাদের হাতে চাকরি পাওয়ার সেভাবে কোনো আর্জেন্সি নেই, সময় দিতে পারবে, বা যারা এই বিষয়টার সম্বন্ধে অবগত, যারা আগে ইউপিএসসির প্রিপারেশন করেছে, বা মোটামুটি যাদের 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 এই 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 বিষয়টা নখদর্পণে না হলেও অন্তত মোটামুটি একটা ধারণা রয়েছে, তারা ডেডিকেটেডভাবে এখন থেকে প্রিপারেশন শুরু করতে পারে। কিন্তু আবার বলছি, ডব্লিউবিসিএস এর যে সিলেবাস হলো, সেটা একেবারে দ্ব্যর্থহীন ভাষায় বলা যায় যে এই পরীক্ষার সবার জন্য রইল না, কমন ম্যানের জন্য এই পরীক্ষা রইল না, এটা দ্ব্যর্থহীন ভাষায় বলা যায়। অতএব যারা যেভাবে প্রিপারেশন করছো, যারা এনটিপিসির প্রিপারেশন করছো, যারা এসএসসির প্রিপারেশন করছো, যারা মিসলেনিয়াস বা ক্লার্কশিপকে পাখির চোখ করে এগোচ্ছ, যারা ডব্লিউবিসিএস 2024কে পাখির চোখ করে এগোচ্ছ, কেননা আমরা জানি অনেকের কাছে, আমার পুরনো ছাত্রছাত্রী যারা যারা পরীক্ষা দিচ্ছে, ডব্লিউবিসিএস নিয়মিত দিচ্ছে, তাদের অনেকের কাছে ডব্লিউবিসিএস 2024টাই শেষ ডব্লিউবিসিএস, নতুন প্যাটার্নে তারা দেবে না। কেননা ওই যে বললাম যে একটা বয়সের পরে এই বিষয়গুলো নিয়ে নাড়াঘাটা করার থেকে বরং পারিবারিক চাপ হোক, সামাজিক চাপ হোক বা আত্মিক চাপ হোক, একটা চাপ কাজ করে সেটেল হওয়ার জন্য, কোট আনকোট সেটেল হওয়ার জন্য, নারী পুরুষ নির্বিশেষে। এবং সেখানে এই সিচুয়েশনে দাঁড়িয়ে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, রাজ্যের চাকরি বাকরির এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটা অনিশ্চিত জীবনের জন্য বা একটা অনিশ্চয়তার মধ্যে ঝাঁপ দেওয়া, সেটা খুব একটা প্রয়োজনীয় কর্তব্য বলে আমি বোধ করছি না। এবং এই বিষয়টা নিয়ে আমি সবাইকে অবগত করানোর জন্য বা এক প্রকার বলতে পারো সাবধান করার জন্য, যে হাওয়া চলছে, মানে চলতি হাওয়ার পঞ্ছি না হয়ে, যে হাওয়া চলছে সেই হাওয়ায় গা না ভাসিয়ে যেভাবে প্রিপারেশন করছো, আমার মনে হয় সেই প্রিপারেশনটা চালিয়ে যাওয়া উচিত। যাদের সামনে এনটিপিসি পাখির চোখ, আমার মনে হয় তাদের এনটিপিসি পাখির চোখ করে এগোনো উচিত। যাদের ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা ডব্লিউবিসিএস 2024 পাখির চোখ, তাদের তার জন্য এগোনো উচিত। সিজিএলএ সিলেবাস চেঞ্জ হওয়ার পরে একটা ব্রেক ইভেন সিচুয়েশন তৈরি হয়েছিল, যেখানে ডব্লিউবিসিএস এবং সিজিএলের জন্য মোটামুটি একসাথে প্রিপারেশন করা যাচ্ছিল। ডব্লিউবিসিএস একটু অ্যাডভান্সড ম্যাথ আসছিল, সিজিএলএ যে মেইনস টিয়ার 2তে, সেখানে জিএস অ্যাড হয়ে যায়। তার ফলে বেশ কাছাকাছি সিলেবাসের প্যাটার্নগুলো চলে আসে এবং ডব্লিউবিসিএস এর পরীক্ষার্থীরা তারা যখন সিজিএল আসছে তখন সেটা দেখে ফোকাস করছে, বা পরবর্তীতে আবার ডব্লিউবিসিএস এর দিকে যখন মেইনস আসছে বা প্রিলি আসছে সেখানে মনোনিবেশ করছে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু যখনই সিলেবাসটা চেঞ্জ হচ্ছে, ডেসক্রিপটিভ প্যাটার্ন পুরোপুরি চলে আসছে, এখানে কিন্তু আমি আবারও বলছি, যারা একেবারেই ইউপিএসসির সিলেবাসের সাথে পরিচিত নয়, যারা একদম নতুন দেখছে এটা, এবং যাদের হাতে খুব একটা সময় নেই, 3 বছর, 4 বছর, 5 বছর আমি নিশ্চিতভাবে পড়াশোনা করতে পারবো, চোখ কান বুঝে পড়াশোনা করতে পারবো, আর কোনো দিকে আমাকে তাকাতে হবে না, এই দুটো শ্রেণীর জন্য বা এই দুটো শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা, আমার মনে হয় শুধুমাত্র তাদের এখন থেকে ডব্লিউবিসিএস 2025-এর জন্য ফোকাস করা উচিত। বাদবাকিদের ক্ষেত্রে নিজের আর্জেন্সি বুঝে, নিজের তাগিদ বুঝে, নিজের প্রয়োজন অনুধাবন করে
সামনে যে পরীক্ষাগুলো রয়েছে, যেগুলোর জন্য আমি এই মুহূর্তে প্রিপারেশন করছি, সেগুলোর প্রিপারেশনে আরও জোর দেওয়া উচিত এবং সেগুলো যাতে করে আরও ঘষা মাজা করে আরও উন্নততরভাবে নিজেকে তৈরি করা যায়, আমার মনে হয় সেদিকে নজর নজর দেওয়া উচিত। এবং এই আমূল পরিবর্তনের সাক্ষী থেকেও যারা এই নতুন ব্যবস্থায় নিজেকে মানিয়ে নিতে ইচ্ছুক, যারা ডব্লিউবিসিএস 2025-এর অর্থাৎ ডেসক্রিপটিভ প্যাটার্নের যে ডব্লিউবিসিএস, তাতে যারা সর্বতোভাবে অংশগ্রহণ করতে ইচ্ছুক, আবার বলছি, তাৎক্ষণিকতায় ভেসে না গিয়ে বা চারদিকের মানুষজনদের আমি এটা বহুবার শুনেছি যে একবার তুই ইউপিএসসিতে বসতে পারতি, একবার পঞ্চায়েতের যে পরীক্ষা, সেই পঞ্চায়েতের পরীক্ষায় একবার বসতে পারতি, করা যায়। ইউপিএসসিতে একবার বসতে পারতি, একবার বসে তো দেখ, করা যায় না। এটা একবার বসে তো দেখার মতো পরীক্ষা নয়। ইউপিএসসি বা বর্তমানে যে ডব্লিউবিসিএস প্যাটার্ন আসতে চলেছে, সেটা একবার বসে তো দেখ, বসতে দোষ নেই, পরীক্ষায় বসতে তো অসুবিধা নেই, অনেক কিছু জানা হবে, তার জন্য এই পরীক্ষা নয়। সুতরাং যারা একেবারে মানসিকভাবে দৃঢ়ভাবে যারা প্রস্তুত যে আমি নতুন প্যাটার্নের নতুন নতুন যে ধরন আসতে চলেছে, আমূল যে পরিবর্তন আসতে চলেছে, তার সাথে আমি মানিয়ে নিতে ইচ্ছুক, আমি আগ্রহী, তাদের জন্য এই ভিডিওর পরবর্তী অংশ, যেখানে আমরা ইউপিএসসির সাথে ডব্লিউবিসিএস যে নতুন প্যাটার্ন হলো তার খানিকটা তুল্যমূল্য বিচার করব। খুব সংক্ষেপে আমি একটু আলোচনা করার চেষ্টা করব, দেখতে থাকো। প্রথমত প্যাটার্ন আগে যা হতো, প্রিলি, মেন্স, পিটি, পার্সোনালিটি টেস্ট, বিষয়টা সেই একই রকম থাকছে। প্রিলিতে আমরা আগে শুধু 200 নম্বরের পরীক্ষা দিতাম, এখন আমরা 400 নম্বরের পরীক্ষা দেবো প্রিলিতে। একটু যদি এখানে দেখো বুঝতে পারবে যে ফার্স্ট যেটা, সেখানে মোটামুটি আমাদের যেরকম থাকতো প্রায় একই রকমের জিনিস থাকছে, সেখানে আমাদের 200 মার্কস থাকছে। এবং পরবর্তী একটা সিস্যাট পেপার যেটা ইউপিএসসি থাকে, সেই একই প্যাটার্নে সেখানে যদিও 80 নম্বর থাকে, এখানে 200 নম্বরের একটা পেপার অ্যাড করা হচ্ছে। 200 প্লাস 200 400 নম্বরের হচ্ছে আমাদের প্রিলিমিনারি পরীক্ষা, যার মধ্যেই সিস্যাটে যেটা, সেটা সবসময় তো ইউপিএসসি তো তাই থাকে যে এটা কোয়ালিফাইং, এখানে 33% মার্কস পেলেই হবে, এটা কোয়ালিফাইং, এটার মার্কস মেরিট লিস্ট মানে মেইনসে যারা বসতে পারবে সেই মেরিট লিস্ট তৈরি করার জন্য এটা কোনোভাবে গ্রাহ্য হবে না। এবং এগুলোর জন্য 2 আওয়ার্স করে সময় থাকবে, একই রকমভাবে 2 ঘন্টা করে সময় থাকছে। এইটা হচ্ছে আমাদের প্রিলিমিনারির জন্য, যেখানে আমাদের পেপার 1 যেটা থাকছে, এই পেপার 1 এর মধ্যে এই 200টা প্রশ্ন থাকছে, যেখানে ইংরেজি থাকছে, সায়েন্স থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, হিস্ট্রি থাকছে, জিওগ্রাফি থাকছে, পলিটি ইকোনমি থাকছে, যেখানে পলিটি ইকোনমিতে আলাদাভাবে মার্কস ডিস্ট্রিবিউট করে দেখিয়ে দেওয়া হয়েছে 20+20। যেগুলো আমাদের আগে প্রিলিমিনারিতে 25 করে থাকতো, সেখানে এখন এগুলো 20 করে থাকছে। এবং তারপরে এনভায়রনমেন্ট সংক্রান্ত কিছু থাকছে। এটা হচ্ছে আমাদের এই যে পেপারটা, পেপার 1, এই পেপারে কত মার্কস পাচ্ছ তার উপর ভিত্তি করে এটা নির্ধারণ করা হবে যে তুমি মেন্সে বসতে পারবে কিনা। এরপরে আমরা চলে আসবো হচ্ছে মেন্স এক্সামিনেশনে। আচ্ছা, আরেকটা জিনিস কি, যে তুমি প্রিলিমিনারিতে কত মার্কস পেয়েছো সেটা উইল নট বি কাউন্টেড ফর দ্য মেরিট লিস্ট। ফাইনাল মেরিট লিস্ট তৈরি করার সময় তোমার প্রিলির মার্কস একেবারেই কাউন্ট করা হবে না, যেটা আগেও হতো না। মেন্স এক্সামিনেশনের ক্ষেত্রে কি হচ্ছে, একটা ভীষণ সুন্দর, একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস যেটা হয়েছে, বাংলা কম্পালসারি হয়ে গেছে। এটা অত্যন্ত সাধুবাদযোগ্য একটা পদক্ষেপ। জানি না এই বিষয়গুলো নিয়ে কতটা বিরোধিতা কি আসবে, কিন্তু অত্যন্ত সাধুবাদযোগ্য একটা পদক্ষেপ। বাংলা কম্পালসারি হয়ে গেছে। বাংলা বা নেপালি এটা পেপার এতে থাকবে এবং ইংরেজি থাকবে হচ্ছে পেপার বিতে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, এটা কিন্তু পেপার 1-2 বলা হচ্ছে, এটা বলা হচ্ছে পেপার এ এবং পেপার বি, দুটোতেই 300 নম্বর করে থাকবে, যেটা আমাদের আগে বাংলা ইংরেজিতে 200 নম্বর করে থাকতো, এখানে 300 নম্বর করে থাকবে। এবং এই যে দুটো পেপার, এই দুটো পেপার হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, এটা জাস্ট কোয়ালিফাই করতে হবে। এবং কোয়ালিফাইং মার্কস কত না 30%। 30%, অর্থাৎ 300 তোমাকে 90 করে পেতে হবে। এটা হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাইং। এবং আরেকটা যেটা চেঞ্জ, সেটা হচ্ছে কম্পালসারি বা অপশনাল পেপার যেগুলো আগে 200 নম্বর করে থাকতো, সেগুলো এখন 250 নম্বর করে থাকছে। ডিউরেশন একই থাকছে, 3 ঘন্টা। এবার এই যে পেপার এ বা পেপার বি যেগুলো কোয়ালিফাইং, সেখানে আগে যেরকম থাকতো প্রায় একই রকম থাকছে। কম্প্রিহেনশন, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, এসে এটসেট্রা, এসি, যেগুলো থাকতো সে একই রকমের জিনিসপত্র থাকছে, প্রায় একই রকমের জিনিসপত্র থাকছে। এবার হচ্ছে যেগুলো পেপারস টু বি কাউন্টেড ফর মেরিট লিস্ট তৈরি করার সময় যে পেপারগুলো কাউন্ট করা হবে, পেপার 1 ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ঠিক ইউপিএসসিতে যে স্টাইলে থাকে 250 মার্কসের ইংরেজি এসে লিখতে হয়। এই ইংরেজি এসেটা, এটা আমরা প্রত্যেকটা পার্টে দেখছি যে এই ইংরেজির এই জায়গাটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। এবং সেটা আমাদের আগে যেটা হতো যে ডব্লিউবিসিএস এর বাংলা ইংরেজি আমরা যেরকম করতাম, বা মিসলিনিয়াস ক্লার্কশিপের প্রায় কাছাকাছি আমরা প্রিপারেশন নিয়ে মোটামুটি কাজ চলে যেত, এখন আর সেগুলো চলবে না।
ইংরেজি এসে 250 নম্বরের করতে হবে। পেপার 2 একটা ভীষণ সুন্দর পেপার অ্যাড করা হয়েছে এখানে। ইউপিএসসিতে যেটা থাকে যে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, যেটা পেপার 3 তে হিস্ট্রির সাথে অ্যাড করা থাকে। এখানে সেটা পেপার 2 তে থাকছে, যে পেপার 2 তে 250 মার্কস থাকছে, এবং ট্র্যাডিশনাল কালচার অফ বেঙ্গল। এটা যদি তোমরা সিলেবাসটাকেও দেখে থাকো, ভীষণ সুন্দর একটা আ উম মানে অদ্ভুত সুন্দর একটা সিলেবাস এটার। তো আ বেশ বেশ ভালো এটা। এটাও বেশ সাধুবাদযোগ্য একটা পদক্ষেপ পেপার 2 টা এটা এড করা। ট্র্যাডিশনাল কালচার অফ বেঙ্গল। যারা কাজ করবে, বাংলার যারা, পশ্চিমবঙ্গের যারা আ আ মানে ডিসিশন মেকিং অথরিটি যারা হবে, তাদের জন্য এই বিষয়টা খুব জরুরি বলে আমার মনে হয়। এরপরে পেপার 3, 4, 5, 6, 7, 8 এগুলো থাকছে। 7 এবং 8 অপশনাল পেপার। পেপার 1 থেকে 6 এগুলোর উপর বেস করে আমাদের, মানে এগুলো হচ্ছে সবার জন্য, এবং 7 এবং 8 এগুলো হচ্ছে যারা যারা গ্রুপ এ এবং গ্রুপ বি তে আছে তাদের জন্য। আগে ঠিক যেভাবে হতো সেইভাবে। এখানে শুধু একটা জিনিস দেখার, যে অপশনাল গুলো যা ছিল সেরকম থাকছে। এখানে শুধু একটা জিনিস দেখার, যে এই যে পেপারগুলো যেগুলো কনভেনশনাল টাইপে লিখতে হচ্ছে, যেগুলো ডেসক্রিপটিভ প্যাটার্নে লিখতে হচ্ছে, ইতিহাস, ভূগোল সব এগুলো ইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি। যেকোনো একটা ভাষায় লেখা যাবে। ইংরেজিতে বা বাংলায় যেকোনো একটা ভাষায় লেখা যাবে। এবং এখানে একটা জিনিস, যে একটা পেপারের, যেটা সাধারণত যেটা হয়, যে all the questions in only one and the same language in any particular paper. একটা পেপারে মানে সব প্রশ্নের উত্তর একটাই, মানে একই ভাষায় লিখতে হবে। এটা একটা নরমাল, খুব কমন একটা জিনিস। সিলেবাসটা একটু ডিটেইলস সিলেবাসে পরে আসছি। রিডাকশন অফ মার্কসের ক্ষেত্রে 10% মার্কস কাটা যাচ্ছে। যারা যারা নিজের আইডেন্টিটি ডিসক্লোজ করবে, কোথাও লেখার মাঝে কোনো জায়গায় আইডেন্টিটি ডিসক্লোজ করবে, সেখানে নেগেটিভ মার্কিং অবভিয়াসলি থাকবে। এমসিকিউ টাইপের জন্য, মানে প্রিলিমিনারির জন্য অবভিয়াসলি নেগেটিভ মার্কিং থাকবে। এইখানে হচ্ছে আমাদের মূল কথাটা, আমাদের সিলেবাস। পেপার 1 এ ইংরেজি এসে 250 নম্বরের, যেখানে বিভিন্ন টপিক রিলেটেড কারেন্ট ইভেন্টস হতে পারে, বা লিটারেরি টপিক হতে পারে, বিভিন্ন ধরনের এসে এখানে থাকবে। পেপার 2 ট্র্যাডিশনাল কালচার অফ বেঙ্গল, এটা যেহেতু একেবারে নতুন ইন্ট্রোডিউস করা হচ্ছে, সুতরাং এটার একেবারে খুব খুব ডিটেইলে জিনিসটাকে দেওয়া হচ্ছে, এবং কোথা থেকে কত মার্কস থাকবে পুরো জিনিসটা এখানে দেওয়া হচ্ছে, এবং খুব সুন্দর একটা সিলেবাস এটা। এটা নিজেরা নিজেদের মতো করে একটু দেখে নেবে। সবার কাছে পিডিএফ রয়েছে, আমি আমার গ্রুপেও দিয়ে দিয়েছি অলরেডি। পেপার 3, যেটা হচ্ছে জেনারেল স্টাডিজের পেপার 1, যেখানে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি থাকছে। এই হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফির জন্য এখানে মার্কস ডিস্ট্রিবিউট করে দেওয়া রয়েছে। ইউপিএসসিতে যেখানে ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার থাকে, তার সঙ্গে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি থাকে, এখানে কিন্তু শুধু হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার যেটা বলা হচ্ছে, সেটা এখানে ট্র্যাডিশন অফ বেঙ্গল বলে একটা পেপার দেওয়া হচ্ছে, সেখানে রয়েছে। এখানে কি থাকছে, 250 নম্বরের মধ্যে 125, 125 করে রিভিশন করে দেওয়া হচ্ছে, গ্রুপ এ এবং বি। সেখানে ইতিহাস এবং ভূগোলের কোন কোন অংশগুলো থাকবে, শুধুমাত্র শুধুমাত্র যে, মানে আগে আমরা যেটা দেখতাম যে শুধুমাত্র ইন্ডিয়ান হিস্ট্রি, এখানে শুধুমাত্র ইন্ডিয়ান হিস্ট্রি নয়, ওয়ার্ল্ড হিস্ট্রি এখানে থাকছে। সুতরাং মানে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে বেরিয়ে গিয়ে আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রিও পড়তে হচ্ছে। গ্রুপ বি তে এখানে আমাদের জিওগ্রাফি থাকছে, সিলেবাস ডিটেইলস সিলেবাস রয়েছে। পেপার 4, পেপার 4 এ আমাদের ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়ান ইকোনমি। ইউপিএসসি তে যেটা ইন্ডিয়ান ইকোনমি একটা আলাদা পেপারে থাকে, শুধুমাত্র এই অংশটুকু, এবং তার সাথে আইআর অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে একটা পেপার তৈরি হয়। এখানে তার সঙ্গে এখানে তার সঙ্গে ইন্ডিয়ান ইকোনমি এবং ইন্ডিয়ান পলিটি বিষয়টাকে জুড়ে দেওয়া হচ্ছে। 125, 125 করে এখানে মার্কস থাকছে। পলিটি ইকোনমি সিলেবাস তো এক প্রকার যেরকমটা ছিল সেরকমই। তবুও ডিটেইলড সিলেবাস এখানে দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে হবে। পেপার 5, জেনারেল স্টাডিজ পেপার 3, এবং সর্বতোভাবে পেপার 5। এখানে কি থাকছে, ইন্ডিয়ান সোসাইটি, ডেভেলপমেন্টস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন ইন্ডিয়া। অর্থাৎ সায়েন্স টেকনোলজির উপর দেখো আমাদের থাকছে হচ্ছে 100টা নম্বর, এবং ইন্ডিয়ান সোসাইটি ডেভেলপমেন্টস ইন ইন্ডিয়ান সোসাইটির উপর থাকছে আমাদের 150 নম্বর। একটা বেশ ভালো মার্কস ক্যারি করছে। একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এই সিলেবাসে যেটা হয়েছে, যে এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সাইটেক, এটার উপর গুরুত্ব কমানো হয়েছে। একইভাবে ম্যাথ এবং জিআই তো অলরেডি উঠেই গেছিল প্রায়, ম্যাথটাকেও এবার সরকারিভাবে তুলে দেওয়া হলো। প্রিলিমিনারিতে শুধু থাকছে, সিস্যাট পেপার থাকছে, মেইনস থেকে সম্পূর্ণভাবে ম্যাথ জিআইকে তুলে দেওয়া হলো। বিগত ডব্লিউবিসিএস গুলোতে অনেকের একটা অভিযোগ ছিল, বিশেষত যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল না, যে ম্যাথ জিআইতে যেহেতু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন আসছে, অনেকে সেখানে অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে, সায়েন্সের পেপারে অনেকে পেপার 4 অ্যাডভান্টেজ পেয়ে যায়। এই ব্যাপারগুলো নিয়ে অনেকের আহ, একটা একটা মৃদু অভিযোগ থাকতো। তো সেই জায়গাটা এবার খণ্ডন হতে চলেছে। এটা এই জায়গাটা আর আর এই জায়গাটা রইল না সেভাবে। ম্যাথ জিআই পুরোপুরি তুলে দেওয়া হলো মেইনস থেকে। সায়েন্স টেকের জন্য 100 নম্বর এখানে বরাদ্দ রইল, যেটা এই 250 নম্বরের মধ্যেও ইকুয়ালি ডিভাইড না করে 150 এবং 100 হিসাবে এটাকে করা হলো। এবং এই যে পেপারটা, এটা অনেকটা সোশিওলজি ওরিয়েন্টেড একটা পেপার। এবং পেপার 6 ইউপিএসসিতে এক্স্যাক্টলি যা থাকে সেটাই রয়েছে, এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাটিটিউড। তাহলে সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি
এবং এখানে একটা ভালো জিনিস যেটা করা হয়েছে, আচ্ছা পেপার 7 এবং পেপার 8 এটা হচ্ছে অপশনাল পেপারের জন্য। একই রকমভাবে যেরকম থাকতো সেই একই রকমভাবে এটাকে করা হয়েছে। শুধুমাত্র তফাৎটা হচ্ছে এখানে দেখো এক নজরে পুরোটা একসঙ্গে দেওয়া রয়েছে। আগে যেটা হতো যে অপশনাল পেপারে এখানে 250 র জায়গায় 200 নম্বর থাকতো, এখন এখানে 250 নম্বর থাকছে। এই হচ্ছে তফাৎ। বাদবাকি সবগুলোর ক্ষেত্রেই তাই 200-200 করে থাকতো, এখানে এখন 250 করে থাকছে। যাই হোক, আ যেটা বলছিলাম যে তাহলে মোটামুটি আমরা যা দেখতে পাচ্ছি প্রায় পুরোটাই একেবারে ইউপিএসসির প্যাটার্নে, খুব একটা এদিক ওদিক না করে প্রায় ইউপিএসসির প্যাটার্নে জিনিসটাকে, সেই ছাঁচে জিনিসটাকে ঢালাই করার চেষ্টা করা হয়েছে। একই রকমভাবে ইংরেজি এসে, হিস্ট্রি, জিওগ্রাফি, এথিক্স, আ তার সঙ্গে পলিটি, ইকোনমি ঠিক যেভাবে থাকে আ সেই একই রকমভাবে জিনিসটাকে সাজানোর চেষ্টা করা হয়েছে। কিছুটা এদিক ওদিক থাকছে। একটা নতুন পেপার আমাদের কাছে ইন্ট্রোডিউস করা হয়েছে, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল। বাদবাকিগুলো মোটামুটি একই ধরনের। যে কারণে তোমাদের একটু আগে বলছিলাম যে এটা ওই একবার দিয়ে দেখির মতো বিষয় মোটেই নয়। যাদের ক্ষেত্রে একটা কন্টিনিউয়াস এবং ডেডিকেটেড প্রিপারেশন যাদের এই বিষয়টা রয়েছে, এটা তাদের জন্যই। আ এখানে আরেকটা জিনিস চট করে একটু বলে দিই। দেখো, ওয়ার্ড লিমিটটা বলে দেওয়া আছে, খুব ভালো জিনিস এটা, যে 10 মার্কসের জন্য 150 ওয়ার্ডস এবং 15 মার্কসের জন্য 250 ওয়ার্ডস, এটা বলে দেওয়া আছে। সুতরাং এই যে অংশটায় এখানে এখন যেটা খোঁজ শুরু হবে চারদিকে যে কোন ইনস্টিটিউশন ভালো পড়াচ্ছে, কারা ভালো নোটস দিচ্ছে ইত্যাদি বিষয়গুলো, এবং দিল্লির বিভিন্ন ইনস্টিটিউশনের নোটস কেনা বা ইত্যাদি, এগুলোর একটা হিড়িক পড়বে। তো আমি সেগুলোর মধ্যে আমি যেহেতু এই প্রিপারেশন সম্বন্ধে আমার বিন্দুমাত্র কিছু জানা নেই। আ এই যে নতুন ধাঁচের যে প্রিপারেশন তার সম্বন্ধে বিন্দুমাত্র কিছু জানা নেই। সুতরাং এগুলো নিয়ে অযথা আমি জ্ঞান দিয়ে কোনোভাবেই সময় নষ্ট করব না। আমি ১ম এ শুধু একটা বাছাই করে দেওয়ার চেষ্টা করলাম যে কোন পথে যাওয়া উচিত। যারা মনে করবে যাদের এই পথটা গ্রহণযোগ্য, তারা তাদের মতো করে বাছাই করে নেওয়ার চেষ্টা করবে যে কোন পথে যাওয়া যায়, কার হাত ধরা যায়। সেভাবে তারা তাদের মতো করে তারা বাছাই করে নেবে। এখানে আমার কিছু বলার নেই। এবং যারা এই নতুন পথের পথিক হতে চলেছ, তাদের জন্য একটা শুভকামনা রইল এবং আশা করা যায় যেহেতু একই রকমের সিলেবাস, আগামী দিনগুলোতে অন্তত পশ্চিমবঙ্গ থেকে বিশেষত বাঙালি ছেলেমেয়েদের আইএএস, আইপিএস, আইআরএস, আইএফএস ইত্যাদি সার্ভিসগুলোতে যাওয়ার যে খরা ছিল, সেই খরাটা এবার কাটবে বলে আশা করা যায়। যারা এই ভিডিও দেখছো, শেষ পর্যন্ত দেখলে, এবং যারা এই নতুন পথের পথিক হচ্ছ আবারও, তাদের জন্য একরাশ শুভকামনা রইল অন্তরের অন্তঃস্থল থেকে। আশা করব তোমরা সফল হও এবং আ পশ্চিমবঙ্গ আরো বেশি, বেশি সংখ্যক বাঙালি অ্যাডমিনিস্ট্রেটর পাক, বাঙালি ব্যুরোক্র্যাট পাক। ধন্যবাদ। ভালো থেকো সবাই। শুধু শেষে আবার একটা কথা বলার, হাওয়ায় ভেসে না গিয়ে rationally, practically নিজেকে প্রশ্ন করে, চারপাশে যে মানুষগুলো সাজেশন দিচ্ছে তাদেরকে প্রশ্ন করে নিজের সিদ্ধান্তটা নিও। কেননা এই সিদ্ধান্তটা তোমার জীবনের সিদ্ধান্ত। এটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজ, ইউনিভার্সিটি নয়। থ্যাংক ইউ। ভালো থেকো সবাই।